স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সূচকের পতনের মধ্য দিয়েই লেনদেনের সমাপ্তি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সেই সাথে সপ্তাহেরও সমাপ্তি হলো সূচকের পতনের মধ্য দিয়ে। একটানা সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে শেষ দিন পর্যন্ত সেই একই ধারায় কিন্তু লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং লেনদেনের গতিও কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং সূচকের অবস্থানও নেগেটিভ রয়েছে। সেই সূচকটি ৫,০০০ পয়েন্ট থেকে নেমে ৪,৮৮৬ পয়েন্টের ঘরে অবস্থান করছে। চলুন আমরা একটু দেখে নিই যে দিন শেষে সূচকের কি অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসসির সূচকগুলো যদি আমরা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি যে যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে আসলে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএসসির সূচকটি কিন্তু ৪০ পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে, ৪,৮৮৬ পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। এবং আমি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে কিন্তু দর হারানোর সংখ্যাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। দিন শেষে দেখা যাচ্ছে দর হারিয়েছে 46টি, দর হারিয়েছে 294টি এবং দর বেড়েছে মাত্র 46টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 45টি। তো বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং টার্নওভার সেই ৩৬৪ কোটি টাকা মাত্র লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক ও আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস এর সঙ্গে। আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং দর্শকদের। জি, সপ্তাহ শেষ করলো আসলে টানা পতনের মধ্য দিয়ে কিন্তু আজকে সপ্তাহের সমাপ্তিও হলো। তো কোন দিকে যাচ্ছে পুঁজিবাজার এবং সেই সাথে জানতে চাইবো যে আপনি জানেন নিশ্চয়ই যে 9টি প্রতিষ্ঠানের অবসায়ন হয়েছে, যার মধ্যে 8টি প্রতিষ্ঠানই পুঁজিবাজারে লিস্টেড রয়েছে। আমরা যদি একটু বলি যে 148 কোটি শেয়ার রয়েছে এই 8টি প্রতিষ্ঠানে, তাহলে কোন দিকে যাচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের ভাগ্য? জি, থ্যাংক ইউ। আসলে পুঁজিবাজার একটি খুবই স্পর্শকাতর স্থান। এখানে আপনার একটি সমৃদ্ধ পুঁজিবাজার গঠনের জন্য যেমন পলিটিক্যাল, ইকোনমিক এবং আপনার অন্য যে কোনো বিষয়গুলো আমরা যদি রিলেট করি দেখা যাবে যে ওই পুঁজিবাজারের উপরে কোনো ধরনের প্রভাব পড়তে পারে। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করতেছি যে কিছুদিন ধরে আমাদের পুঁজিবাজারে খুবই নেতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে এবং এই ধারা আরও ত্বরান্বিত হয়েছে আমাদের রিসেন্ট কিছু ডিসিশন। যেমন আপনি খেয়াল করেছেন যে আমাদের বিগত দিনে যে কয়েকটি ব্যাংককে মার্জ করা হলো এবং এখন আপনি যেটা বললেন যে 9টি এনবিএফআইকে অবসায়ন করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেখানে কিন্তু পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী তাদের স্বার্থটা কিভাবে সংরক্ষিত হবে সেই বিষয়ে পরিষ্কার কোনো ধারণা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি লক্ষ্য করি যে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের মার্জার বা অবসান পৃথিবীর প্রায় সকল দেশেই সংগঠিত হয়ে থাকে। কিন্তু আপনি দেখেন আমাদের এখানে কিন্তু কোনো প্রি ডিফাইন্ড কোনো পলিসি বা কোনো ধরনের নীতিমালা কিন্তু এখন পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য প্রদান করা হয়নি। তো সেক্ষেত্রে এই যে অবসায়ন হবে সেখানে বিনিয়োগকারীরা তাদের জন্য কি স্বার্থ সংরক্ষিত হবে বা তারা আদৌ কোনো ধরনের সাপোর্ট পাবে কিনা সে বিষয়টা কিন্তু পরিষ্কার না। সেখানে বিনিয়োগকারীদের আস্থা কিন্তু দিন দিন আরো তলানিতে চলে যাচ্ছে। আমি যদি আপনার এই কথার সাথে একটু যুক্ত করি যে আসলে সেই 5টি ব্যাংকের মার্জারের পরে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের শোক, আমি এখানে শোক কথাটাই উল্লেখ করব, কারণ আসলে যাদের সবগুলো শেয়ার শূন্য হয়ে গেছে, এতগুলো টাকা শূন্য হয়ে গেছে, তাদের আসলে শোকই বলবো। তো তাদের শোক কাটিয়ে উঠতে না উঠতে এই আর্থিক খাতের এই অবস্থা, ঠিক আছে, তো তাদের ভাগ্য কি একই দিকে যাচ্ছে? আপনি ঠিকই বলেছেন, কারণ আমার তো মনে হয় তাদের ভাগ্য একই দিকে যাচ্ছে। কারণ এখানে আমি যেটা বললাম যে এখানে পরিষ্কার কোনো নীতিমালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং আমাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কিন্তু ভূমিকা থাকার কথা এবং তারা হয়তো বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগও করতেছেন, তারা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের চেষ্টাও করতেছেন। আমি এটাও জানি বর্তমান বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর
উনি অত্যন্ত বিচক্ষণ একজন লোক জি। এবং বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ওনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সেই অভিজ্ঞতার আলোকে উনি হয়তো ইকোনমির জন্য যেটা ভালো সেই কাজই উনি করতে যাচ্ছেন। কিন্তু আহ, একই সময় আপনাকে মনে রাখতে হবে যে ক্যাপিটাল মার্কেট একটা স্পর্শকাতর জায়গা। যে কোনো ডিসিশন বা যে কোনো নীতিমালা গ্রহণ করার আগে আপনাকে কিন্তু যে যারা স্টেক হোল্ডার আছে, লাইক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক এবং আইসিবি যারা যারা ক্যাপিটাল মার্কেটে একটা বড় সাপোর্ট দিয়ে আসছিল বিগত দিনে, তাদের দিক থেকেও আমরা কিন্তু এখন সেই রকম কোনো কন্ট্রিবিউশন লক্ষ্য করছি না। তো সব কিছু মিলে আসলে আমরা বলতে পারি যে আহ, যে বিনিয়োগকারীদের আস্থা খুবই সংকটের মধ্যে আছে এবং দিন দিন এটা আরো মানে খারাপের দিকে যাচ্ছে। আমি যদি একটু বলি যে এই যে যে 8টি বা 9টি প্রতিষ্ঠানের যে আর্থিক প্রতিবেদন, আর্থিক ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এটা তো একদিনে তৈরি হয় নাই। এটা তৈরি হতে একটু সময় লেগেছে। সেখানে অ্যালার্মিং সিচুয়েশন কেন ছিল না, বা পূর্ব থেকেই সেরকম একটা অ্যালার্ম দেয়া হয়নি কেন, বা এটা কেন তৈরি হয়েছে? এর পেছনে তো অবশ্যই কোনো কারণ আছে। আপনি যথার্থই বলেছেন। এখানে যে কোনো মার্কেটের বা যে কোনো প্রতিষ্ঠানের যে গভর্নেন্স যে মেনটেন করার প্রয়োজনীয়তা, যে একটা প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠিত হলে ওই কোম্পানির বা ওই অর্গানাইজেশনের যে কন্ট্রোলিংটা এবং তার যে পারফরমেন্স এটা দীর্ঘমেয়াদে আরও আরও স্ট্রেনদেন হয়, সেই বিষয়টা কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন তার মধ্যে রয়েছে। কারণ এই জিনিসগুলো একদিনে হয় নাই, এটার সাথে অনেক স্টেক হোল্ডার জড়িত। যেমন ওই কোম্পানিগুলোর যারা বছরের পর বছর অডিট সম্পন্ন হ্যাঁ, করেছেন, কর্পোরেট গভর্নেন্স বলে একটা টার্মস আছে। যে আমি ওইখানেই আসছি। জি। সো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোডে কিন্তু বিস্তারিত আছে এবং ওই নিয়মগুলো, ওই নীতিগুলো, ওই কমপ্লায়েন্সগুলো কমপ্লাই করার জন্য বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি সেটা সঠিকভাবে পালন না করে, তাকে তাকে অনেক আগে থেকেই কিন্তু আইনের আওতায় বা নিয়ম নীতির মধ্যে আনার দরকার ছিল। সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি হয়তো রেগুলেটরদের কিছু আমি বলবো যে অবহেলা বা ইগনোরের বিষয়গুলো ছিল। আপনি নিজেই বললেন কিন্তু যে আসলে আগেই আনা উচিত ছিল তাদের, আসলে এই দায়বদ্ধতার জায়গায় তাদের দায়বদ্ধতা স্বীকার করা বা তাদের আইনের আওতায় আনা উচিত ছিল, সেটা কেন আনা হয়নি, বা এই দায়টা কাদের? এটা ডেফিনেটলি এখানে যারা রেগুলেটর আছে, আমি যদি ক্যাটাগরিক্যালি আপনাকে বলি, এনবিএফআই এর ক্ষেত্রে প্রাইমারি রেগুলেটর, ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, এনবিএফআই এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, এবং ক্যাপিটাল মার্কেট যেহেতু এটা বিএসইসিরও কিছুটা দায় রয়েছে। সো এটা যদি আগে থেকেই অ্যালার্ম করা হতো, বিনিয়োগকারীদের জন্য এটা একটা সতর্কতামূলক মেসেজ হিসাবে আসতো এবং তারা আরো সতর্কতার সাথে তারা শেয়ার সেল বাই করতে পারতো এবং তারা যথাসময়ে হয়তো এখান থেকে এক্সিটও নিতে পারতো। কিন্তু দিন শেষে দেখা গেল যে তারা এমন একটা জায়গায় এসে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো যখন বিনিয়োগকারীরা আসলে এক একটা, আপনি যদি খেয়াল করে দেখবেন যে ওই সমস্ত প্রতিষ্ঠানের এক একটা সিকিউরিটির দাম, মার্কেট ভ্যালু বলছি আমি, সেটা চলে এসছে আপনার 1 টাকা বা 1 টাকার নিচে, মানে প্রত্যেকটারই ফেস ভ্যালুর নিচে প্রাইস চলে গেছে। সো এখানে কিন্তু তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিভাবে যে এই ক্ষতিটা তারা পুষিয়ে নেবে সেটারও কোনো কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ আপনি যদি মার্কেটে নতুন নতুন আইপিও নিয়ে আসতেন, এই তারা আইপিওতে অ্যাপ্লাই করে, আমরা শুনেছিলাম কিছুদিন আগে যে হয়তো নতুন নতুন আইপিও নিয়ে আসা হবে। বহুজাতিক কোম্পানি আছে আমাদের এখানে, গভর্নমেন্টের ভালো ভালো কোম্পানি রয়েছে। হয়তো আমাদের রেগুলেটররা এটা নিয়েও কাজ করছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত এ ধরনের কোনো পরিষ্কার বার্তা এখনো পাইনি যে অদূর ভবিষ্যতে আইপিও মার্কেটে আসতেছে। সো এগুলো করে, এবং আপনি যদি আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই যে সেটা আগের প্রসঙ্গের সাথে রিলেভেন্ট, যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা একটা প্রতিষ্ঠানকে কিন্তু তার যে
লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য খুবই হেল্প করতে পারে। আপনি যদি, কারণ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শুধু আইন করে দিল এবং আমি যদি আমার জায়গা থেকে আইনটা পরিপালন না করি, সেটা কিন্তু আমাকে পেনাল্টির ক্লজ রাখতে হবে এবং আমাকে যথাযথ আইনের আওতায় নিয়ে আসতে হবে। জি, আমি শেষ করব ছোট্ট একটা প্রশ্ন দিয়ে। আপনি তো, আমরা যেমনটা জানি যে আপনি আসলে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তো সেই জায়গা থেকে আসলে এই যে অবসায়ন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে কেমন হওয়া উচিত? আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীদের সম্পদ সুরক্ষায় কোনো কি ফাঁকফোকর আছে? থ্যাংক ইউ আপনাকে। এখানে তিনটা পক্ষ জড়িত। এক হলো আমানতকারীদের যে আমানতটা রয়েছে সেটা তারা কিভাবে ফেরত পাবে। দুই হলো যারা লোনগুলো, এই কোম্পানিগুলো বিভিন্ন ক্লায়েন্টদেরকে লোন প্রোভাইড করেছে, সেগুলো কিভাবে কালেক্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এই কোম্পানিগুলোর শেয়ার পারচেস করেছেন তারা এর বিনিময়ে কি পাবেন। তো এই বিষয়গুলো যদি পরিষ্কার হয় এবং এটা যদি একটা কাঠামো বা আইন করে আগে এটা প্রচার করা হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি হবে। আর আমি সবশেষে বলবো যে প্রাতিষ্ঠানিক সুশাসনটা কিন্তু খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা যারা কর্পোরেট সেক্রেটারি আছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা শুধু গভর্নেন্স নিয়েই কাজ করি। চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটের নাম আপনি শুনেছেন। আমরা পিওরলি গভর্নেন্স নিয়ে কাজ করি। আমাদের প্রফেশনকে যদি এটা এনশিওর করার দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে চার্টার সেক্রেটারি গণ এবং এই ইনস্টিটিউট গভর্নেন্সের দায়িত্ব পালন করতে পারেন এবং এটা করলে প্রাতিষ্ঠানিক সুশাসন এস্টাবলিশ হবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য অর্গানাইজেশনগুলো তারা দীর্ঘমেয়াদে আরো ভালো বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কর্পোরেট গভর্নেন্স থাকুক, প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে থাকুক সুরক্ষিত এবং পুঁজিবাজার সেই সাথে সাধারণ বিনিয়োগকারীদের সম্পদ সুরক্ষিত থাকুক, তেমন একটা সিদ্ধান্তই নেওয়া হোক, সেই আশাই করছি আমরা। জি, আপনাকেও ধন্যবাদ। 21 টিভির দর্শকদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক ও আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম FCS এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।